আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি এই যে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার তালিকার যে বিশেষ নিবিড় পর্যবেক্ষণ বিশেষভাবে যাচাই বাছাই করে যে ভোটার তালিকা তৈরি করার পরিকল্পনা হয়েছে সেই সম্পর্কে কিছু বলবো। এর আগে আমরা বিহারে কিভাবে এই কাজ চলছে, কবে থেকে চলছে, কি হতে যাচ্ছে ইত্যাদি বলেছি। আজকে আমরা পশ্চিমবঙ্গ নিয়ে বলবো, কারণ পশ্চিমবঙ্গেও এই যে ভোটার তালিকা সংশোধন নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করে তালিকা তৈরি করার কাজ ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়া মানে এখানে যারা এই কাজ করবেন বুথ লেভেল অফিসার BLO বুথ লেভেল অফিসার, প্রত্যেকটা বুথে বুথে যে অফিসাররা কাজ করবেন তাদের নিয়োগ দেওয়ার কাজ শুরু হয়েছে, যে কারা কারা এই কাজ করবেন। এবং এই যে নিয়োগের কাজ, এই কাজটা শেষ হয়ে যাবে এই জুলাই মাসের মধ্যে। জুলাই মাসের মধ্যে যখন এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে, তারপরেই তাদের কিছু ট্রেনিং থাকে, একদিন দুদিনের ট্রেনিং ইত্যাদি ইত্যাদি করে আমাদের ধারণা 2-3 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে এই বিশেষ নিবিড় যে পর্যবেক্ষণ বিশেষভাবে যাচাই বাছাই করে ভোটার তালিকা তৈরি করার কাজ শুরু হবে। আমরা ইতিমধ্যে জেনেছি খবরের কাগজ মারফত যে বিহারে যেমন 2003 সালে এর আগে, মানে এই যে শুরু হয়েছে এর আগে 22-23 বছর আগে, 20-22 বছর আগে বিহারে 2003 সালে এই যাচাই বাছাই হয়েছিল। আর আমাদের পশ্চিমবঙ্গে এই নিবিড়ভাবে যাচাই বাছাই করে ভোটার তালিকা তৈরি হয়েছিল 2001 সালে, 2001-2 সালে এটা হয়েছিল। কোথাও বলছে 1, কোথাও বলছে 2002, হতে পারে 2001 সালের নভেম্বর ডিসেম্বরে হয়েছিল। রেজাল্ট বা ফাইনালি যেটা পাবলিশ হয়েছে সেটা হয়তো 2000 জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে। যাক, সেটা খুব ইম্পর্টেন্ট কিছু নয়। ওই 2001-2 এর সন্ধিক্ষণে এইটা আমাদের এখানে হয়েছিল। এখন ওই যে 2001-2 সালের যে ভোটার তালিকা, পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকা হয়েছিল, সেইটাকে ভিত্তি ধরে, মূল ধরে আবার এই 2025-এ এই নিবিড়ভাবে যাচাই বাছাই করে এই পশ্চিমবঙ্গে নতুন ভোটার তালিকা তৈরি হবে। এখন এই যে নিবিড়ভাবে যাচাই বাছাই করা নিয়ে নানান রকমের কথা উঠেছে। আমাকেও অনেকে ভুল বুঝেছেন যে আমি যখন এইসব আইন কানুনের কথা বলছি তখন অনেকে বলছেন যে এটাতে তো সবার সমস্যা মিটবে না, তাহলে আপনি কি এইভাবে ব্যাপারটা মেটাতে চাইছেন? না, বিষয়টা তেমন নয়। আসলে এই যে প্রক্রিয়াটা হবে, এটা তো 1-2 মাসের মধ্যে হবে। ফলে এই প্রক্রিয়াটায় যাদের কাগজপত্র আছে
যাদের নাম ভোটার তালিকায় উঠতে পারে, তারা কিভাবে কি করবেন, কি নিয়ম কানুন, সেটা বলে দেওয়ার জন্য আমি এই ভিডিওগুলো করছি। কিন্তু সেই সাথে আমি একথাও বলে দিচ্ছি যে এই প্রক্রিয়াতে সমস্ত উদ্বাস্তু মানুষের সমস্যা মিটবে না। আমি যেটা বলে দিচ্ছি, বা আমি বা আমার মতো যারা বলছেন, অন্তত আমার জায়গা থেকে যেটুকু চেষ্টা, সেটা আমি করছি উদ্বাস্তুদের মধ্যে যাদের কাগজপত্র আছে তারা যাতে সেটা ঠিক মতো ব্যবহার করতে পারেন, এই সুযোগটা নিতে পারেন। আর মূলত যারা এখানকার ভূমিপুত্র, যারা সত্যি এই দেশে জন্মগ্রহণ করেছেন, বংশানুক্রমে এই দেশে বসবাস করেন, তাদের মধ্যেও অনেকে জানেন না যে কি হতে যাচ্ছে, কি কি কাগজ লাগবে, সেইগুলো জোগাড় করার কথা হয়তো তারা এখন অবধি ভাবেননি, বোঝেননি। সেইটা তাদের অন্তত জানাতে পারলে, তারা তো এখানকার মানুষ, যারা সত্যি সত্যি এখানকার জন্মসূত্রে নাগরিক, তারা কাগজপত্রগুলো তৈরি করতে পারবেন। সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটা আছে, কারণ ইতিমধ্যে অনেকগুলো ঝামেলা। আসলে এটা তো ইলেকশন কমিশন নয়, বকলমে বিজেপি যেটা শুরু করেছে। বিহারে ইলেকশন কমিশন বলছে যারা ওই যে বাইরে কাজ করতে যান, ইলেকশন কমিশন বলছেন যেহেতু বাড়িতে থাকে না, 6 মাস 9 মাস 1 বছর থাকে না, যে কারণে তাকে ভোটার তালিকা যেখানে কাজ করতে গেছেন সেখানে করতে হবে, তার ভোটার তালিকা বিহারে থাকতে পারবে না। তা বিহারে থাকতে পারবে না, তার মানে হলো পশ্চিমবঙ্গে যখন হবে তখন পশ্চিমবঙ্গের লোক যারা বাইরে কাজ করেন তাদের একই কথা বলবে যে বাইরে যারা কাজ করেন তাদের ভোটার তালিকা পশ্চিমবঙ্গে থাকতে পারবে না। আসলে এইটার নিয়মটা কি? এইসব নিয়ম কানুন নিয়ে মানে কিছু অস্পষ্টতা হয়তো আছে, যেটা দেখছেন আজকের কাগজে আপনারা, যে এর ক্লারিফিকেশনের জন্য হয়তো সুপ্রিম কোর্টে মামলা হবে। মানে দি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 যেটা হয়েছিল, সেই অ্যাক্টে বলেছে ভোটার তালিকা তৈরি হবে যে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা লোকসভা কনস্টিটিউয়েন্সির মধ্যে থাকেন, বসবাস করেন, সেখানকার সেই ভোটার তালিকায় তার নাম উঠবে। তো এই ক্ষেত্রে যে কথাটা আসছে সেটা হচ্ছে যে অর্ডিনারি রেসিডেন্ট বলে কথাটা লেখা আছে, মানে আইনে অর্ডিনারি রেসিডেন্ট। তাই এই অর্ডিনারি রেসিডেন্ট কারা, এই অর্ডিনারি রেসিডেন্ট কারা সেটাও কিন্তু নির্দিষ্ট করে আইনে বলা আছে, কিন্তু তাহলেও সেটা নিয়ে দুরকম ভাবে ব্যাখ্যা করা যায়, যেটা ইলেকশন কমিশন সেইভাবেই করছে যাতে মানুষকে বিপদে ফেলা যায়। মানে বিজেপি যেটা করছে তাদের বাদ দেওয়ার লাইনটাই, বিজেপি মানে বিজেপির বকলমে ইলেকশন কমিশন, তারা বাদ দেওয়ার লাইনটাই নিতে চাইছে। মানে দেখুন, একটি লোক যে মহারাষ্ট্রে লেবারের কাজ করে, তার পক্ষে ওইখানে ভোটার তালিকায় নাম তোলা সম্ভব? প্রথম হচ্ছে ওখানে একটা নির্দিষ্ট সময় ভোটার তালিকা সংশোধন হয়, সেই সময় তিনি সেখানে থাকলেন কি থাকলেন না, তারপরে সেটা তিনি জানতে পারলেন কি পারলেন না, যেভাবে কাজকর্ম হয় সবই তো কায়িক শ্রমের কাজ করেন। তারপরে যে পদ্ধতি জানেন কাজ কামাই করে সব করে বেড়াতে হবে, এইটা ভিন রাজ্যে গিয়ে মানুষের পক্ষে করা সম্ভব হয় না, এই জন্য মানুষ এটা করতে চাইবেন না, তাই না? আর আসলে এটা তো টেম্পোরারি বিষয়, পরবর্তীকালে আবার ওখান থেকে ভোটার তালিকা এখানে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে, তারও একটা ঝক্কি, সেটা নিয়েও দৌড়ঝাঁপ করে বেড়াতে হবে, ওখানেও করতে হবে, নতুন করে তুলতে গেলেও করতে হবে। এইসব খেটে খাওয়া মানুষের পক্ষে মানে কতটা সমস্যা সেটা বুঝতে পারছেন। কিন্তু বিজেপির মনোনীত এই যে ইলেকশন কমিশন, তারা এইটাই করতে চাইছে। তো আমি যেটুকু বুঝি,
আসলে যেটা হওয়া উচিত, যার যেখানে স্থায়ী বসবাস তিনি যদি সেখানে রাখতে চান, তিনি যদি তার ভোটার তালিকার নামটা সেই এলাকায় রাখতে চান, এটা তার ইচ্ছের উপর ছেড়ে দেওয়া দরকার। আবার কেউ যদি মনে করেন না আমি 1 বছর 1.5 বছর কাজ করতে গিয়ে থাকি, সেখানে করে নেবো, করে নেবে। সেখানে যদি করে নেন এটা কাটে যাবে, আর ওখানে যদি না করেন এটা থেকে যাক। এইটা করলে মানুষের সুবিধা হয়। কিন্তু ইলেকশন কমিশন এবং তার পেছনে যে বিজেপি, সেটা প্রক্রিয়া, গোটা প্রক্রিয়াটাই করছে আসলে মানুষকে বিব্রত করার জন্য, মানুষের সমস্যা বাড়াবার জন্য। ফলে তারা এই পদ্ধতিতে এই পরিযায়ী শ্রমিকদের নামটা কেটে দেওয়ার চেষ্টা করছে। ফলে আমি আর 1-2 মাসের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে যখন এই কাজ শুরু হবে, মানে আমার সাজেশন হলো যারা বাইরে কাজ করেন তাদের কষ্ট হবে, ক্ষতি হবে, তা সত্ত্বেও বাড়ির সাথে যোগাযোগ রেখে তাদের উচিত ওই যখন এই ভোটার তালিকা সংশোধনের কাজ হবে, বাড়ি বাড়ি ফর্মগুলো দেবে, সেই ফর্মগুলো ফিল আপ করে দিয়ে যাওয়া উচিত। তাতে যদি 10 দিন 15 দিন বাড়িতে এসে থাকতে হয়, বাড়িতে তো আপনারা আসেন, ফলে সেই সময়টা বেছে নিয়ে আসুন, এসে এটা করে দিয়ে তারপরে আবার ফিরে যান। না হলে এই নাম কাটা পড়ে গেলে, একবার কাটা পড়ে গেলে নতুন করে তোলা কিন্তু বেশ কঠিন হয়ে যাবে। তো এখন আমাদের এখানে পশ্চিমবঙ্গে 101-2 সালের ওই ভোটার তালিকাটা ভিত্তিবর্ষ ধরছে। তার মানে হলো 2001-2 সালের ওই যে ভোটার তালিকাটা হয়েছিল, ওই ভোটার তালিকায় যাদের নাম আছে, ইলেকশন কমিশনের হিসাবে ধরে নেওয়া হচ্ছে যে তিনি ভারতবর্ষের নাগরিক। ফলে ওই ভোটার তালিকায় নাম থাকলে তার আর অন্য কোনো কাগজপত্র দেখানোর লাগবে না। জন্মের সার্টিফিকেট না থাকলে স্কুল সার্টিফিকেট ইত্যাদি যে 10-11টা কাগজের কথা বলা হয়েছে, সেইটা 2001-2 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের আর লাগবে না। তাদের ওই ভোটার তালিকায় নাম থাকলেই ওর একটা জেরক্স কপি নেট থেকে তুলে নেবেন, ইলেকশন কমিশন নেটে দিয়ে দেবে। আপনি ওই আপনার বিধানসভা এলাকা, পার্ট নাম্বার, বুথ নাম্বার এইগুলো বলে দিলে ওই যে দোকানগুলো আছে ওখান থেকে আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার সমস্যাটা মিটে গেল, যার আছে তার সমস্যাটা মিটে গেল, যার নেই তার সমস্যা মিটলো না, তার সমস্যাটা কিন্তু আরো বাড়লো। তো যার আছে তার মিটে গেল। এইবারে তার ছেলে মেয়ে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, তার কি হবে? তাদের যদি 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি জন্ম হয়, 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি জন্ম হয়, তার নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। তার নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হবে, তার ওই মা বাবার প্রশ্নটা আর আসবে না, তার নিজেরটা প্রমাণ করলেই হবে। প্রমাণ করতে গেলে জন্মের সার্টিফিকেটটা হচ্ছে সব থেকে ভালো দলিল। যদি সেটা কোনো কারণে না থাকে, কারণ বহু লোকের এটা নেই, যদি সেটা না থাকে তাহলে অন্তত স্কুল সার্টিফিকেটটা জোগাড় করুন। যদি স্কুল ফাইনাল পাস না করে থাকেন, হাই স্কুলে যদি না গিয়ে থাকেন, প্রাইমারি স্কুলে যদি গিয়ে থাকেন, তাহলে প্রাইমারি স্কুলের সার্টিফিকেটটা জোগাড় করুন, বা ওই যে আরো 10-11টা কাগজের কথা বলা হয়েছে সেইগুলো জোগাড় করে গুছিয়ে রাখুন। এবং যখন আপনি ওই ফর্ম বাড়ি বাড়ি বিলি হবে, তখন ওই যা আপনার কাগজ আছে সেই অনুপাতে বুঝে সুঝে ফর্মটা ফিল আপ করে দেবেন। এইবার যাদের 87 সালের পরে যাদের জন্ম, সমস্যাটা তাদের বেশি। তার নিজের নাগরিকত্বের প্রমাণ লাগবে। যদি জন্মের সার্টিফিকেট থাকে তাহলে জন্মের সার্টিফিকেট থাকলে আর কোনো চিন্তা নেই। যদি জন্মের সার্টিফিকেট না থাকে, 87 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তার বেশিরভাগ মানুষ স্কুলে গেছেন, মানে অন্তত প্রাইমারি স্কুলে তারা গেছেন। ফলে স্কুলে, কলেজে বা স্কুল ফাইনালের যা সার্টিফিকেট থাকবে
সেই সার্টিফিকেট গুলো যদি নাও থাকে, নতুন করে স্কুলে গিয়ে সার্টিফিকেটটা নিন। ধরেন প্রাইমারিতে পড়েছেন যিনি, তিনি প্রাইমারি স্কুলে গিয়ে বলুন আমার সার্টিফিকেটটা দিন যে আমি এই সালে আমি পড়াশোনা করেছি, এবং ওই আপনার ভোটার তালিকায় যে ভোটার যে ডেট অফ বার্থ আছে সেটাকে মিলিয়ে, যদি স্কুলে রেকর্ড না থাকে সেটাকে মিলিয়ে বলুন আমার একটা সার্টিফিকেট করে দিতে। এইভাবে যে যেমন পারেন সেইভাবে এটা জোগাড় করুন। তাহলে নিজেরটা জোগাড় হয়ে গেলে, আর যদি বাবার নাম ভোটার তালিকায় থেকে থাকে তাহলে তো বাবার ভোটার তালিকার একটা কপি আপনার ফর্ম ফিল আপ করার সময় তার সাথে জুড়ে দিলে আপনার সমস্যা মিটে গেল। কারণ মা বাবার একজন হলে হবে যদি 87 সালে পরে জন্মগ্রহণ করে থাকেন। আবার যারা 2004 সালের 3রা ডিসেম্বর থেকে পরে, 3রা ডিসেম্বর এবং পরে যারা জন্মগ্রহণ করেছেন 2004 সাল, তাদের কিন্তু নিজের সব জন্মের সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট, মানে নিজের নাগরিকত্বের প্রমাণ লাগবে। সেই সঙ্গে মা এবং বাবা দুইজনেরই ওই ভোটার তালিকায় যদি নাম থেকে থাকে তাহলে মা এবং বাবা দুইজনের ভোটার তালিকাটা, তার কপি, জেরক্স কপি আপনার সাথে জুড়ে দেবেন এবং সেইভাবে ফর্মে লিখে দেবেন। আর যদি মা বাবার না থেকে থাকে ওই ভোটার তালিকায় নাম, তাহলে মা বাবার আলাদা করে তারা যে ভারতবর্ষের নাগরিক এইটা প্রমাণ করতে হবে, সেই প্রমাণপত্রগুলোও লাগবে। মানে ছেলে মেয়ের ক্ষেত্রেও লাগবে। আর ওই যে ভদ্রলোকের নাম 2001-2 সালে নেই, তারও কিন্তু নাগরিকত্ব প্রমাণ করার জন্য ওই বার্থ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট না থাকলে তার বিকল্প হিসেবে স্কুল সার্টিফিকেট এবং অন্যান্য যে 10-11টা কাগজ বলেছে ওইগুলো লাগবে। অন্যান্য 10-11টা কাগজ মানে এই কাগজগুলো নিয়ে কিন্তু অনেক রকমের দ্বিধাদ্বন্দ্ব অনেকের আছে। মানে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, তারপরে ড্রাইভিং লাইসেন্স, LICর কোনো কাগজ যদি থাকে, এরকম যা যা আছে, মানে এর কোনটা কি লাগবে যদি ভালো করে বুঝে উঠতে না পারেন, যা যতগুলো পাবেন সবগুলো একটা ফাইল বন্দি করে রেখে দিন। থাকলে যেটা এবার প্রয়োজন হবে, যারা একটু বোঝেন তাদের সাথে কথা বলে তার যেটা যেটা লাগবে, একটাই হলে ভালো, একটা না হয় আরেকটা যদি লাগে। জমির দলিলটাও একটা বড় প্রশ্ন। নামের মধ্যে যদি দেখা যায় যে বানান ভুল আছে, টাইটেলে ভুল আছে, জন্মের তারিখে কিছু ভুল ভ্রান্তি আছে, সেগুলো এফিডেভিট করে ঠিকঠাক করে নিন। একটু আগে থাকতে এগুলো করলে তাহলে বিপদটা কম হবে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে করতে গেলে অনেক বেশি সমস্যায় পড়ে যাবেন। এইটা নিয়ম কানুন সম্পর্কে আপনাকে এইটুকু বলতে পারি। এখন এইটুকু বলছি, তাতে অনেকে বলছেন যে আপনি এইগুলো বলে কি বলতে চাইছেন, এদের সমস্যা মিটলে মতো কি হবে। দেখুন, এইভাবে ভেবে লাভ নেই। লাভ নেই মানে অন্তত যাদের আছে তাদেরটা তো বুঝে সুঝে যাতে সেটা ব্যবহার করতে পারে, এজন্যে আমাদের সহযোগিতা করা দরকার। আর যাদের নেই, এর কোনোটাই নেই, যারা যে আইন কানুন বলবে, নিয়ম কানুন এই যেগুলো বললো এগুলোর মধ্যে পড়বেন না, তাদের আসলে আইন পরিবর্তন করা ছাড়া তাদের কিন্তু কোনো পথ নেই। কিন্তু সেটা তো এক্ষুনি হয়ে যাবে এরকম যদি হয় ভালো। মানে যারা খুব আশাবাদী যে 2 মাসের 3 মাসের মধ্যে সবকিছু হয়ে যাবে, সেটা তো খুবই ভালো। কিন্তু আমি অন্তত এখন অব্দি যা চেহারা দেখছি তাতে এরকম সম্ভাবনা দেখছি না। কেন কথা বলছি সেটাও আপনাদের একটু বলি। সেটা হচ্ছে, দেখুন, আমাকে প্রতিদিন 15-20 জন টেলিফোন করেন। টেলিফোন করে তারা নিজের কি কি কাগজ আছে, সেই কাগজপত্রতে কাজ হয়ে যাবে কিনা, না হলে আর কি লাগবে, কিভাবে কি করতে হবে, এগুলোই জিজ্ঞেস করেন। প্রায় কেউ জিজ্ঞেস করেন না, মানে নিজের মতো করে বাঁচার কথা বলছেন। কেউই জিজ্ঞেস করেন না যে আপনারা একটা বড় আন্দোলনের ডাক দিন, আমরা সবাই সেই আন্দোলনে অংশগ্রহণ করব। মানে আমি মানুষের মানসিকতার কথা বলছি। মানে এখন অব্দি এইটা নিয়ে রাস্তায় নামবেন,
এই ভাবনা না ভেবে নিজের নিজের মতো করে বাঁচার চেষ্টা করছেন। ফলে এক্ষুনি আমার ধারণা যে যারা ভাবছেন যে এক্ষুনি ডাক দিয়ে একটা বড়সড় কিছু হয়ে যাবে, এরকম সম্ভাবনা কম। তবে হ্যাঁ, মানে একটা তো বিহারের এই বিষয়টা একটা ভালো জিনিস তৈরি হয়েছে। ধরুন আমার কথা যদি বলেন, আমি এই সব বামেদের সাথে এর আগে কথা বলেছি, কংগ্রেসের সাথে কথা বলেছি, মানে একেবারে উঁচু নেতৃত্ব পর্যন্ত কথা বলেছি যে আপনারা এই যে নাগরিকত্বের ইস্যুটাকে টেক আপ করুন। সবাই আমার সাথে একমত যে এটা উদ্বাস্তুদের জন্য করা উচিত, কিন্তু তারা কেউ কখনো এই পর্যন্ত অ্যাক্টিভ হয়নি। মানে সেই চেষ্টা আমরা ছেড়ে দিয়েছি তা বলছি না, আমরা এখনো লেগে আছি। বিভিন্ন পার্টির নেতাদের সাথে যোগাযোগ করে তাদের বুঝিয়ে মোটিভেট করার চেষ্টা আমরা করছি, সবই ঠিক আছে। কিন্তু এই বিহারের ঘটনাতে কিন্তু মোটামুটি এই এতদিন আমরা যা পারিনি, বিহারে কিন্তু সবাই কিন্তু এইটাতে অনেকটা অ্যাক্টিভ হয়েছেন। তারা এখন আইন পরিবর্তন করার কথা বলেননি, আইনের মধ্যে কি করে কতটা সমাধান করা যায় এই কথা বলছেন। এবার যদি তারা দেখেন যে এটা সম্ভব নয়, আসলেই সম্ভব নয়, যে না আসলে আইনটাই পরিবর্তন করতে হবে, যেটা এতদিন আমরা তাদের বলেছি, সেটা যদি বিহারের অভিজ্ঞতা আর আমাদের বক্তব্যের সাথে মিলে এবার যদি তারা মনে করেন যে না এবার আইন পরিবর্তনের লড়াই সবাই মিলে করা দরকার, তাহলে এটা ভালো কিছু হয়ে যেতে পারে, তাহলে সেটা একটা মিরাকেল হয়ে যেতে পারে। এই যেটা বলছি 2-3 মাসের মধ্যে একটা উল্লম্ফন হয়ে যেতে পারে, আমরা আশা করবো সেটা হোক। কিন্তু এই আশাটা আমার কাছে এখনো অব্দি খুব স্বাভাবিক মনে হচ্ছে না, অনেকটা দুরাশা বলে মনে হচ্ছে, যার জন্য আমরা ওই দুই দিকেই চেষ্টা করে যাচ্ছি, মানুষকেও সচেতন করা, কাগজপত্র তৈরি করতে বলা, একই সাথে আইন পরিবর্তনের লড়াইটাও করা। এখন দেখুন, এই যে নো এনআরসি নো কাজ যারা বলছেন, এদের বলি এই লোকগুলি মানে কি বলবো, একটা উদ্ভট ভাবনা চিন্তার লোকেরা। 2011 সালে আমাদের লাস্ট সেন্সাস হয়েছে, এই সময় এমপি একটা হয়েছিল, আপনারা জানেন, এটা কংগ্রেস আমলে, আইন করেছে বিজেপি আমলে, তারপর 10 বছর কংগ্রেস ছিল, ফলে ওই আইন কার্যকরী করার জন্য উদ্যোগ কংগ্রেস নিয়েছিল এবং তারা এনপিআরটা করেছিল। এবং সেই এনপিআরটা 2011-তে সেন্সাস, তার সাথে এনপিআর হয়েছে, সেই এনপিআরটাকে আবার আপডেট করেছিল 2015 সালে। আমি সবাইকে বলছি, যারা নো কাজ নো এনআরসি বলেন তাদেরও বলছি, সেটাকে আপডেট হয়েছিল 2015 সালে। এইসব সময় কিন্তু এই নো কাজ নো এনআরসি এইসব কথা কিন্তু তারা বলেনি, আমরা কিন্তু বিরোধিতা করে যাচ্ছি 2004 সাল থেকে, সে সময় বিরোধিতা করেছি। ফলে এটা করে যে কংগ্রেস, তারা কিন্তু এটা কার্যকরী করার উদ্যোগ নিয়েছিল, কোভিড এসে পড়ার জন্য সেইটা আর শেষ পর্যন্ত হয়নি। আর এখন ধরুন তৃণমূলের কথা বলি, যদি তৃণমূলের ব্যাপারটা আরো বেশি গোলমেলে, মানে তৃণমূল নেত্রী ভোটের জন্য যেখানে যেমন দরকার সেখানে তেমন বলে যাচ্ছেন। ফলে এদের উপর নির্ভর করা খুব মুশকিল। যদি করে ভালো কিছু, খুব ভালো, নিশ্চয়ই আমরা তাকে সমর্থন করব, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা তো একটু অতীত বিবেচনা করে ভবিষ্যতের কথা ভাবি। তা মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আপনারা জানেন যে এই গাইঘাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, আমি 2006-07 এরকম সময়ের কথা বলছি, 8-9 এইসব সময়ে তৃণমূল কংগ্রেস, আমি বনগার কথা যদি বলি, আমার বাড়ির কাছাকাছি বনগা, এরা বারবার ডেপুটেশন দিয়েছে, বিডিওকে দিয়েছে, এসডিওকে দিয়েছে, দিয়ে কি বলছে যে বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় উঠেছে, এগুলো কেটে বাদ দিতে হবে। মানে কেউ আজকে তৃণমূল কংগ্রেস আপত্তি করবে, আবার ফাইলে এখনো অব্দি তৃণমূল কংগ্রেসের প্যাডে এই বনগা এলাকার যারা লিডার, তারা 7-8 জনে মাস পিটিশন করেছেন, সে মাস পিটিশনের জেরক্স কপিও আমার কাছে আছে। এরা করেছেন, তারা এগুলো অস্বীকার করলে হবে না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা জানেন, জ্যোতিপ্রিয় মল্লিক এখানকার গাইঘাটার এমএলএ ছিলেন, 375 জন মানুষ
যাদের নামের মানে ভোটার, মানুষ না ভোটার, সে ভোটারদের 375 জন ভোটারের একটা তালিকা তৈরি করেছিলেন। করে কি করেছিলেন? তালিকা তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন এই 375 জন এটা সব বাংলাদেশি, সিপিএম এর সমর্থক, ওরাই নাম তুলেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ওই 375 জনের ওই তালিকাটা নিয়ে পার্লামেন্টে গেছিলেন। দেখুন অনেক কিছু হয়েছে, এখানে ওখানে নানান জন আপত্তি করেছেন, কেস করেছেন, অভিযোগ করেছেন, কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে যে এই দেখুন 375 জন একটা বিধানসভা এলাকার মধ্যে তারা বাংলাদেশি ভোটার তালিকায় নাম উঠেছে, এই নাম কেটে বাদ দিতে হবে, এইরকম দাবি কিন্তু নজিরবিহীন। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে এটা করেছিলেন। মানে আমি কি মিথ্যে কথা বলছি, ভুল কথা বলছি? না, আমি ভুল কথা বলছি না। এবং সোমনাথ চট্টোপাধ্যায় বোধহয় বা তার ডেপুটি স্পিকার কে ছিলেন, অ্যালাউ করেননি বলে তিনি ওই কাগজটা স্পিকারের দিকে ছুঁড়ে মেরেছিলেন। তারপরে তিনি এমপি পদ থেকে পদত্যাগও করেছিলেন, জানেন বোধহয় না, অনেকে হয়তো পদত্যাগ করেছেন এটা জানেন না। পদত্যাগটা করেছিলেন কবে? পদত্যাগটা করেছিলেন 2005 সালের 4 আগস্ট। পদত্যাগপত্র জমা দিয়েছিলেন লোকসভা পদ থেকে, যেহেতু বাংলাদেশি ভোটারদের নাম কাটছে না, মানে সেই সময় ওরা মনে করতেন যে বেশিরভাগ লোক সিপিএম কে ভোট দেয়, সেই জন্য এত আক্রোশ। মানে এটা পলিটিক্স এর জন্য উনি করেন, ভোটারদের ভালো মন্দ, উদ্বাস্তুদের ভালো মন্দ এটা উনি কখনো ভাবেননি, বুঝতে পেরেছেন? এটা সিপিএম এর উপরে রাগ করে উদ্বাস্তুদের সর্বনাশ করছেন। এবং এটা কাগজে বেরিয়েছিল 2006 সালের 17 ফেব্রুয়ারি। আপনারা দেখে নেবেন, উনি পদত্যাগ করেছিলেন, এটা করেছিলেন। এবং পরেও আপনারা জানেন এই সেদিন পর্যন্ত তারা বলেছেন যাদের ভোটার তালিকা নাম আছে তারা সবাই ভোটার, যাদের রেশন কার্ড আছে তারা ভোটার। হ্যাঁ, এই যে কথাগুলো তিনি এতদিন বলেছেন, এখন কি হচ্ছে? আমরা যখন বলছিলাম তখন যদি তিনি আইনটা পাল্টাবার জন্য আমাদের কথায় সাই দিয়ে তিনি এবং অন্যান্য পার্টি যদি আইন পরিবর্তনের লড়াইটা করতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। এখন তিনি বলছেন 2024 সালটাকে ভিত্তিবর্ষ করুন, বলেছেন ওরা, ভালো কথা, ভালো দাবি করেছেন। কিন্তু কথা হলো এগুলো করলে তো হবে না। হবে না মানে কি? তিনি তো করার কর্তা নন, আইনই হচ্ছে কর্তা। এখন আইনটা যখন আছে তিনি বিজেপি চাইলে কার্যকরী করতে পারে, তো বিজেপি তো চাইছে এটা, বিজেপি তো মানুষকে হয়রানি করতে চাইছে। কিন্তু আইনটা যদি না থাকতো তাহলে তো আজকে বিজেপি পারতো না। তাহলে আইনটা পরিবর্তন করার জন্য তিনি কিছু বলেননি, তাহলে আজকে এই সমস্যাটা এসে পড়েছেন। এখন উনি এর আগে বলছেন আমার জীবন থাকতে আমি যতদিন আছি এনআরসি হতে দেবো না, ইত্যাদি ইত্যাদি। তো এখন তো বলছেন এটা এনআরসির মতোই একটা ব্যাপার, মানে ব্যাকডোর দিয়ে এনআরসি শুরু করা হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, নৌকা নো এনআরসিরাও তো বলছেন, উনিও বলছেন। তা ওনাদের কথাই বলি, যদি ব্যাকডোর দিয়ে এনআরসি যদি হয়, আর আপনি বলেছিলেন আপনার জীবন থাকতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আটকাতে পারবেন? কাজ তো শুরু হয়ে গেছে, বুথ লেভেল অফিসার নিয়োগের কাজ শুরু হয়ে গেছে। ফলে এইসব কথাগুলো হচ্ছে আসলে নিজের রাজনৈতিক লাভ, মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে ভোটটা পাওয়ার জন্য তারা এটা করে যাচ্ছে। দেশের মানুষের ভালো মন্দ নিয়ে তারা ভাবছে না, সেই জন্য ভরসা কতটা করা যায় কি যায় না, ওই যে 1-2 মাসের মধ্যে কিছু হয়ে যাবে, কারণ পলিটিক্যাল পার্টিগুলো হাত না লাগালে 1-2 মাসের মধ্যে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ফলে ভরসা করা যাচ্ছে না অতীতের এইসব কাজ দেখে। আমি সব দলের কথা বলছি, সিপিএম এর কথা যদি বলেন, সিপিএম এর আমলে কি হয়েছে, মানে অভিজ্ঞতাটা একটু মনে করুন, একটু পুরোনো কথা, যারা পুরোনো মানুষ তারা একটু মনে করে দেখুন। সিপিএম ভোটার তালিকায় বাংলাদেশ থেকে 18 জনের নাম তুলেছে। কি করে তুলেছে? ধরুন একটা বুথ, সেখান থেকে 100 জন লোকে অ্যাপ্লাই করেছে, ওরা এদিক ওদিক, মানে ওরা তো ইলেকশন কমিশন সব ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তো এদেরও একটা ভূমিকা থাকে, সেই সব করিডোরে ওর মধ্যে থেকে 5 জনের নামটা তুলে দেন।
আর 95 জনকে কি বলেন? আর 95 জনকে বলেন ব্রিগেড আছে, ব্রিগেডে যেতে হবে। বারাসাত কাছারি ময়দানে জ্যোতি বসু মিটিং করবেন, কৃষ্ণনগরে মিটিং করবেন, সবাইকে যেতে হবে। ফলে এই যে 95 জন, এরা তো ওই নামটা তোলার জন্য তার পেছনে ঘুরে বেড়ান, ওইভাবে মাঠ ভরিয়ে দেন। আবার যখন পরে অন্য কোনো ইলেকশনের সময় আবার যখন ভোটার তালিকা রিভিশন হয়, তখন আবার 5 জন 10 জনের নাম তোলে। এই করে করে লোকগুলোকে পার্টির পেছনে জমা করে রেখেছিল। মেম্বারের কাছে গেলে মেম্বার বলে ওই নেতার কাছে যাও, ওই নেতা বলে ওই নেতার কাছে যাও, ও বলে ওখানে প্রধানের কাছে যাও। এই করে 5 জায়গাতে কানমালা দিয়ে নাককট দিয়ে তারপরে একটা লোকের সমস্যা মিটিয়েছে, ভোটার তালিকায় নাম তুলেছে। সেই সময় যদি সবাইকে নামটা যদি তুলে দিত, বছরের পর বছর এভাবে ডিলে করে না দিয়ে, তাহলে দেখো আজকে যদি 2002-03 আগে সত্যি তাদের নাম হয়ে যেত, তাহলে আজকে বেঁচে যেত, তাই না? ওই রকম করে ঠেলতে ঠেলতে 2011 পর্যন্ত নিয়ে গেছে বহু লোককে। ওরা 11 পর্যন্ত ছিল, বহু লোককে নিয়ে গেছে। তা ওই অত লোককে 11 পর্যন্ত ঠেলে না নিয়ে গিয়ে 2018 অবস্থাতেই করে দিলে কিন্তু বহু লোক বেঁচে যেতে পারতো, করেনি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে এলো, এসেই দেখবেন বাগদার কথা যদি বলেন, কদিনের মধ্যে 10,000 ভোটারের নাম তুলে দিল। বিভিন্ন জায়গায় হয়েছে, তৃণমূল করেছে, এসেই সবার নাম ভোটার তালিকায় তুলে দিয়েছে। তা তুলে তো দিয়েছে 2011-তে, আর সেটা তারা এখন কাজে লাগবে না, এখন তো কাজে লাগবে 2000। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, ওই যে নাম তুললো, সেই সাথে যদি আইন পরিবর্তনটা করে দিত, তাহলে এই লোকগুলো বেঁচে যেত। কিন্তু তুলে দিয়েছেন, কিন্তু আইন পরিবর্তনের কথা বলেননি। আমার কাছে পেপার কাটিং আছে, উনি কি বলেছেন সেগুলো আমরা বহুবার দেখিয়েছি। দেখবেন আমাদের ফেসবুক গুলো, উল্টো ছবিগুলো আমরা দিয়ে দিয়েছি পেপার কাটিং এর। তো এইগুলো হচ্ছে, দেখুন এখানে এই সিপিএম এর আমলেও যে কিছু হয়নি, এটা ওটা এরকম কিন্তু নয়। এবারে এই যে স্পেশাল ডিভিশন হচ্ছে, আমি আগের একটা ভিডিওতে বলেছি যে এর আগে কিন্তু 12,98,000 লোকের নাম কাটা গেছিল 2006 সালে। সেটা স্পেশাল ডিভিশন না, তাতেই 2002 সালে স্পেশাল ডিভিশনে নাম কাটা গেছিল 28 লক্ষ লোকের নাম। আর এটা এমনি এমনিতেই চলে গেছে তার অর্ধেক, 12,98,000 মানে 13 লাখ, মানে প্রায় অর্ধেক, সামান্য কম। ফলে এখানে কিন্তু এইগুলো করছে, এবং এইগুলো করছে সিপিএম এর আমলে এগুলো হয়েছে। সিপিএম এর আমলে আপনি দেখেন 2006 সালে বলা করে 80 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বেরোলো, আপনারা জানেন এটা। তার মধ্যে মনোরঞ্জন ব্যাপারী, সন্তোষ গোলদার, এইরকম 7 জন অ্যারেস্ট হলো, জেল খেটলো। আপনারা জানেন কৃষ্ণনগরে 340 জনের বিরুদ্ধে কত সালে? 6 সালে কৃষ্ণনগরের যাত্রাপুর পঞ্চায়েত 340 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা বেরিয়ে গেল বাংলাদেশি বলে। তার মধ্যে অনন্ত দেবনাথ, মহাদেব মন্ডল, বিরাট মন্ডল, রাধিকা বিশ্বাস, এরা সব নির্যাতনের শিকার হলেন। ওই যে বাতের থালায় কেরোসিন ঢেলে দিয়েছে, আনন্দবাজারে হেডিং, এদের ধরতে গেছে, এরা সব পালিয়ে গেছে, এইসব করেছে বাংলাদেশি বলে এই সমস্ত করেছে। বর্তমানের ঘুষ করা 85 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বেরোলো, রাত্রিবেলায় রেড হলো। এটাও সিপিএম এর আমলের কথা আমি বলছি। 2009 সালে সুধাংশু বিশ্বাস, হরকান্ত বাড়ুই, কেশবলাল সানা, এরা সব অ্যারেস্ট হলেন, 9-10 মাস জেল কাটলো। মধ্য মহাসংঘ থেকে এদের কাছে অনেকটা উকিল টুকিল দিয়ে সাহায্য করেছিল। ফলে এরকম আগে হয়েছে। আমরা মতুয়ারা আন্দোলন করার জন্য সেইটা কিন্তু মধ্যখানে অনেকদিন বন্ধ হয়েছিল, বিজেপি আবার শুরু করেছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু বহুকাল ধরে চলছে। ফলে সিপিএম এর আমলেও তারা কিন্তু এদের সহযোগিতা করেছে এরকম নয়। ফলে তারা কতখানি ঝাঁপাবেন এদের জন্য বলছেন, এখন বলছেন, ভালো কথা। অনেকে বলবেন ক্ষমতা নেই তাই বলছে, আরে হেঁটেই তো নিয়ম, সমর্থন পাওয়ার জন্যই করে, তা ভালো তো। এই যে টাকা পয়সা দেয় 1,000 2,000 করে, সেও তো টাকা পয়সা দেয় তো ভোটের জন্যই, তো যাক তবুও লোকে পাচ্ছে, সেটা কাজে লাগছে। তো এইভাবেই এখনো যদি সিপিএম, তৃণমূল এতদিন করেনি, কংগ্রেস করেনি ঠিকঠাক করে, এবার যদি করে ভালো করুন, আমরা আছি আপনার পেছনে। কারণ সমস্যাটা বিজেপি করছে, বিজেপির কাছে এখন গিয়ে কোনো লাভ হবে না। এখন কথা হলো যে এই অবস্থার মধ্যে যারা পার পেয়ে গেলেন তারা তো হলো,
যাদের কাগজ নেই তারা কি করবেন? যাদের কাগজ নেই তারা কি করবেন? দেখুন এখন অবধি যে অবস্থা আছে, যাদের কাগজ নেই, কথাটা খুব আপনার মানে মানে আপনার পক্ষে কিছু বলতে পারছি না বলে রাগ করবেন না, কারণ এইটাই হচ্ছে বাস্তব। যারা এই নিয়মের, যেটুকু নিয়ম বললাম এর মধ্যে যারা কাগজটা দিতে পারবেন না, তাদের কিন্তু আইন পরিবর্তন করা ছাড়া অন্য কোনো পথ নেই, একেবারে পথ নেই। তাদের নাম ভোটার তালিকা থেকে যদি ঠিকঠাক মতো যদি হয় তাহলে বাদ চলে যাবে। এবং এটাও ঘটনা, দেখেন বিজেপি করছে এই উদ্যোগ, আর আমি বলতে পারি অন্তত কুচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত অনেকটাই হুগলি বর্ধমানের এলাকা জুড়ে এই সমস্ত এলাকায় যদি 30 লাখ লোকের, বাংলাদেশি বলে যদি 30 লাখ লোকের নাম কাটা যায়, তাহলে আপনি জানবেন এই 30 লাখ লোকের মধ্যে 25 লাখ লোক ভোট দেয় বিজেপিকে, 5 লাখ লোক ভোট দেয় তৃণমূলকে। মানে এই যে শেষের দিকে যে সমস্ত উদ্বাস্তুরা ভারতে এসেছেন, আমি তাদের কথা বলছি, তাদেরই নাম বাদ যাওয়ার চান্সটা বেশি। তাহলে 30 লাখ যদি বাদ যায়, তার 25 লাখ কিন্তু বিজেপির ভোট বাদ যাবে, 5 লাখ যাবে তৃণমূলের। তাহলে বিজেপি এটা করতে চাইছে কেন? বিজেপি এটা করতে চাইছে দুটো কারণে। আমার এটা রাজনৈতিক পর্যবেক্ষণের কথা বলছি। এই বাঙালদের ভোট যত কাটা যাবে, এখন কিন্তু গঙ্গার ওপরে এখানকার স্থানীয় যাদের ঘটি বলে, মানে ভূমিপুত্র যারা পশ্চিমবঙ্গের, তারা কিন্তু মনে করছে যে বাঙালদের ভোট কাটা গেলে তারা খুশি হয়। কারণ একটা ইতিমধ্যেই একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, এই প্রচারটা অনেকখানি খেয়ে গেছেন যে বাঙালিরা এসে তাদের অনেক সুযোগ সুবিধা নষ্ট করেছে। এই প্রচারটা অনেকটা কিন্তু এই এখানকার ভূমিপুত্র, পশ্চিমবঙ্গের ভূমিপুত্র বা ভোটি যারা, তাদের মধ্যে খেয়ে গেছে বলে তারা খুশি হবে। ফলে ওই যে 15-20 লাখ এখানে লস হয়ে গেল, এইটা বিজেপি আশা করছে যে এটা গঙ্গার ওপারে সেটা পুষিয়ে অনেকটা লাভ হয়ে যাবে, একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, এই প্রক্রিয়াতে যেন তেন প্রকারে ওরা 1-2,000-5,000 মুসলমানের ভোটও কাটবে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে। এবং বিজেপি এবং বিজেপির যে মিডিয়া, মানে তো সব মিডিয়া এখন বিজেপির, মানে প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, ইভেন সোশ্যাল মিডিয়াটা সেভাবে আমি বলছি না, সোশ্যাল মিডিয়ায় সবাই আছে, অন্তত এই দুটো মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, ওই টিভির কথা বলছি, এরা প্রচার করবে কিন্তু ওই যে 5,000 লোকের নাম, গোটা মুসলমানের নাম কাটা গেছে, এদের 10 লাখ 30 লাখ লোক কাটা গেছে, ওইটা খুব বড় করে আসবে না। আসবে মুসলমানের যে নামগুলো ভোটার তালিকা থেকে কেটে দিয়েছি, যে এই যে মুসলমানরা, এই যে রোহিঙ্গারা, তারা এসে এসে ভোটার তালিকায় নাম তুলেছে, এইটা তারা প্রচার করবে, করে এই হিন্দু মুসলিম পোলারাইজেশনটা করে তারা লাভবান হবে। এবং এটা শুধু পশ্চিমবঙ্গে লাভবান হবে তা না, এটা তারা গোটা ভারতে এই পোলারাইজেশনের কাজে এটা ব্যবহার করবে। তাদের লক্ষ্য কিন্তু এসব নিয়ে এইটা। ফলে যাদের এই প্রক্রিয়ার মধ্যে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে, যারা এতদিন ভাবছিলেন যে ভোটার তালিকায় আমার নাম উঠে গেছে, মানে আমি বেঁচে গেছি, তারা কিন্তু আবার সেই একেবারে শুরু থেকে আপনার শুরু করতে হবে। এবং তাদের এই আইন পরিবর্তনের লড়াইটাই হচ্ছে প্রধান বিষয়, এবং এইটাই আমরাও করতে চাই, আমরা করি বহুদিন থেকে। এবং আমরা যদি কিছু লোক যদি আমরা, মানে একটা আন্দোলন মানে কি 500, 1000, 2000 লোক তো দরকার। আসলে এই যাদের কাগজ নেই তারা টেলিফোনও করছেন না, ভয় পাচ্ছেন। টেলিফোন যারা করছেন প্রতিদিন 10-15 জন, তাদের অধিকাংশের কিছু কাগজ আছে, তার মধ্যে কিছু টেকনিক্যাল সমস্যা কি কি আছে, কি করে সেটুকু মেটানো যায়, এইগুলোই বেশি জিজ্ঞেস করছে। যাদের কিছু নেই, আমাদের আলোচনা শুনে বুঝে যাচ্ছে যে এটার মধ্যে আমি পড়ছি না, তারা কিন্তু আর টেলিফোনই করছে না, মানে এরকম একটা অবস্থার মধ্যে আছে। ফলে আমি
এই যারা খুব বিপদে পড়েছেন তারা, এবং যে সমস্ত মানুষ মনে করেন এত মানুষ যারা ঘর বাড়ি ছেড়ে দেশ ছেড়ে চলে এসেছেন তাদের একটা সমস্যার সমাধান হওয়া উচিত, এরকম মনোবৃত্তির মানুষ যারা, হিন্দু মুসলমান বটি বাঙাল সবার কথা বলছি, এই সবাইকে আমি বলবো যে একটা আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই একটা আন্দোলন গড়ে তোলার জন্য আমার মনে হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির কানেও একটু জল ঢুকেছে। কিছু মানুষ যদি আমরা 5-10 হাজার মানুষ যদি রাস্তায় নামতে পারি, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়বে আপনার সমস্যার সমাধান করার জন্য। কারণ বুঝবে এটা করলে তারা একটা রাজনৈতিক ফুটিংস পাবে, একটা রাজনৈতিক সমর্থন পাবে। কিন্তু আপনি ঘরে বসে যতই জল্পনা কল্পনা করেন, মানে যে আমি এইভাবে আমি ব্যক্তি গরু বিক্রি করে কিছু টাকা দিয়ে কিছু হবে কিনা, ছাগল বিক্রি করে কিছু টাকা দিয়ে হবে কিনা, দাদাকে ধরে হবে কি হবে না, এই সমস্ত জল্পনা কল্পনা যতক্ষণ ঘরে বসে করবেন ততক্ষণ কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো রাস্তায় নামবে না। ফলে উদ্বাস্তুরা যদি রাস্তায় নামেন, আমি বলছি পলিটিক্যাল পার্টিগুলো আপনার স্বর মিলাতে বাধ্য। নাগরিক আইন পরিবর্তনের দাবি সারা দেশ জুড়ে সোচ্চারে পলিটিক্যাল পার্টিগুলো বলবে। এবং সেই জন্যই বলছি আসুন, যে অনেক কিছু হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, সবাই মিলে এই যে দুর্গত মানুষ যারা 10 বছর থেকে 20 বছর 30 বছর 40 বছর ধরে দেশ ত্যাগ করে ভিটামাটি ত্যাগ করে ভারতে এসে গেছেন, তারা যাতে আবার একবার এই মহা বিপদের সম্মুখীন না হয় তার জন্যে একটা আইন পরিবর্তন করি। আমরা সেই আন্দোলনে, নাগরিকত্ব আইন পরিবর্তনের আন্দোলনে আমরা সবাই সামিল হই। এই কথাগুলো বলে, এই আহ্বান জানিয়ে আজকের এই যে ভিডিও এটা আমি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।